নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। আজ কিন্তু সকাল সকাল নয়, একেবারে রাত থাকতেই বেরিয়ে পড়েছি আমরা মানে আমরা তিনজন তো আছি। এবার আমাদের সঙ্গী আমার এক দিদি এবং জামাইবাবু। সকলকে দেখাচ্ছি একটু পরে। শীতের রাত ভোরের মাঝামাঝি এই 4টের সময়ও গাড়ি কিন্তু আছে বাইপাসে। আমাদের আজকের গন্তব্য পাতিবুনিয়া। নামটা চেনা নয় নিশ্চয়ই। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের এই জায়গাটি অবশ্য এখনও সেভাবে ভ্রমণ তালিকায় নাম তুলতে পারেনি। তবে আমি নিশ্চিত বছরখানেকের মধ্যেই এখানেও কুম্ভ মেলা বসে যাবে অন্যান্য জায়গার মতোই। এখনো আলো ফোটেনি। হালকা কুয়াশা জড়ানো নিঝুম রাস্তায় গাড়ি চালাতে কিন্তু মন্দ লাগছে না। বাইপাস ধরে আমরা যাচ্ছি বারুইপুরের দিকে। সেখান থেকে ডান দিকে আমতলা হয়ে সোজা শিরাকোল, শিরাকোল থেকে উস্তি হয়ে হটুগঞ্জ। হটুগঞ্জের কাছাকাছি আসতে দেখলাম ধীরে ধীরে ফর্সা হচ্ছে আকাশ, দিনের আলো ফুটছে নিঃশব্দে। হটুগঞ্জ থেকে সোজা যাচ্ছি কাকদ্বীপ। শীতের সকাল বলে রাস্তাঘাট এখনো ফাঁকা ফাঁকাই। ঘন্টা আড়াই গাড়ি চালিয়েছি, এবার একটু দাঁড়ালে হয়। অন্যরাও চা খাওয়ার ইচ্ছা প্রকাশ করল। কাকদ্বীপ পেরিয়ে তাই দাঁড়ালাম আমরা এক জায়গায়। রাস্তার পাশে এই ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়েছি আমরা। ওই যে বসে আছে সকলে। আমার স্ত্রী পুত্রকে তো আপনারা এতদিনে চিনেই গিয়েছেন। জামাইবাবু সুনীতদাকেও দেখেছেন এর আগে আমাদের মেদিনীপুরের পর্বগুলি এবং জনাইয়ের পর্বে। তবে দিদি দীপালি আমাদের সঙ্গে এই প্রথম। শীতের সকালে গরম গরম চা সঙ্গে বিস্কুট কেক দিয়ে ঘুম ঘুম ভাবটা কাটানো হলো। এবার আবার চলা। রাস্তাঘাট এখনো কিন্তু ফাঁকাই। কথা বলতে বলতে চলে এসেছি নামখানায়। নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতু পেরিয়ে আমরা যাব বকখালির দিকে। এই রাস্তা আমাদের আরও এগোতে হবে আরও মিনিট 15-20। সকাল 7:30টার মধ্যেই আমরা এসে গিয়েছি 10 মাইল মোড়ে। এখান থেকেই বড় রাস্তা ছেড়ে ডান দিকে বেঁকে গেলাম আমরা। এখান দিয়ে যেতে হবে আমাদের আজকের গন্তব্য পাতিবুনিয়ায়। যাওয়ার পথেই পাশে ছোট্ট খাঁড়ি, সেখানে অসংখ্য মাছ ধরার ট্রলার। একটু দাঁড়ালাম সেখানে। ছোট্ট খাঁড়িতে জল নেই এখন, মনে হচ্ছে ভাটা চলছে। তাই ট্রলারগুলি সব দাঁড়িয়ে একে একে। রং বেরঙের ট্রলারগুলিকে কাছ থেকে দেখতে মন্দ লাগছিল না। সবচেয়ে বড় কথা, ত্রিসীমানায় কেউ নেই, শুধু নিরিবিলি নিস্তব্ধ প্রান্তরে বিশ্রামরত ট্রলারগুলি। যেন অপেক্ষায় আছে কখন আসবে জোয়ার, আবার কখন সাগরের বুকে ভাসবে তারা।
ট্রলারের কাছে আর সময় নষ্ট না করে ছুটলাম পাতি বুনিয়ার পথে। মিনিট 10 যাওয়ার পরেই এলো জয়তী মোড়। সেখান থেকে বাঁদিকে ঘুরে গেলাম আমরা। বাঁধানো এই পথ সোজা চলেছে সমুদ্র সৈকতের দিকে। নিরিবিলি এই রাস্তায় মিনিট 3 যেতে না যেতেই দেখলাম সামনে বাঁধ। গাড়িকে বাঁধের নিচে পাশ করে রেখে আমরা এগোলাম বাঁধের দিকেই। বাঁধের ওপরে উঠতেই ওপাশে সাগর। মন ভালো হয়ে গেলেও একটু ধাক্কা খেলাম। এখন তো ভাটা, তাই সমুদ্র রয়েছে অনেকটা দূরে। আমাদের সামনে ধুধু বালুচর। বাঁধ বরাবর এগোলাম সামনের দিকে। এখানেই পরপর 2-3টি ক্যাম্প হয়েছে থাকার জন্য। তারই একটায় আজ থাকবো আমরা। চলে এসেছি আমাদের ক্যাম্পটিতে। ক্যাম্প বা রিসর্ট যাই বলুন না কেন, এগুলি বাঁধের এপাশে, সমুদ্রের ঠিক উল্টো দিকে। ঢোকা যাক আমাদের ক্যাম্পটিতে। নিচে নামার কাঠের সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে ভিতরে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটাই বরং দেখাই আপনাদের। এই যে, খুব যে আহামরি কিছু তা কিন্তু নয়, তবে 1-2 দিন থাকতে অসুবিধে হওয়ার কথা নয়। বিশেষ করে এত ভালো একটা পরিবেশে থাকার জায়গা মিলেছে, এতেই খুশি আমরা সকলে। ঘরে জিনিসপত্র রেখেই বাইরে আমরা। এরই মধ্যে এসে গিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। ডাব দিয়ে স্বাগত জানানো হলো আমাদের। হাতে ডাব নিয়ে আমি তো সোজা বাঁধের ওপরে, বাঁশের মাচায় বসে ডাব খাওয়া নবাবী কায়দায়। ইতিমধ্যেই ক্যাম্পের ওরা জানালেন ব্রেকফাস্ট নাকি রেডি। লুচি, তরকারি, ডিম সেদ্ধ দিয়ে চটপট সেরে নেওয়া হলো আজকের প্রাতরাশ। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সফর করে সকলেরই খিদে পেয়েছে জব্বর, তাই চোখের নিমেষেই খাওয়া দাওয়া শেষ। প্রাতরাশ সেরে এবার বেরিয়েছি খেজুরের রস খেতে। আসলে আমি এসেই খোঁজ নিয়েছিলাম এখানে খেজুরের রস মিলবে কিনা। সকাল প্রায় 7:45 বাজে। এখন রস মেলার সম্ভাবনা কম যদিও, তবুও দেখা যাক। ওই তো খেজুরের রস জাল দেওয়ার গন্ধ নাকে এসেছে। কি দারুণ সুঘ্রাণ! রস জাল দিচ্ছেন এক দাদা, ফুটছে রস, চারিদিকে নলেন গুড়ের সুগন্ধে ম ম করছে যেন। আমাদের দলের অন্যরাও ইতিমধ্যেই উকিঝুঁকি শুরু করে দিয়েছে। তবে এখানে একটু হতাশ হতে হলো। খেজুরের রস এখন আর নেই। ওরাই খোঁজ দিলেন পাশেই আরেক জায়গায় মিলতে পারে খেজুরের রস। চললাম সেখানে। এ তল্লাটে খেজুর গাছ প্রচুর। মাঠের পাশে পুকুরের ধারে খেজুরের সারি, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। গাছে গাছে এখন অবশ্য মাটির ভাঁড় দেখলাম না,
প্লাস্টিকের কৌটো, ক্যান এইসবই বাঁধা রয়েছে খেজুর গাছে। সে যাই হোক, আমার রস পেলেই হলো। এখানে এসে আগে খোঁজ নিয়েছি রস আছে কিনা। হ্যাঁ বলতেই নিশ্চিন্ত হলাম। এখানেও রস জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে। এখানেও বাতাসে নোলেন সুবাস। এক দিদি গুড় তৈরিতে মগ্ন। ইতিমধ্যেই এসে গিয়েছে রস, ঢালা হলো গ্লাসে। আমাদের সঙ্গে এবার একাধিক খাদ্যরসিক। আমার ছেলে এবং সুনিদ্দা চটপট তুলে নিল রসের গ্লাস। ওদের দেখে রস খাওয়ায় উৎসাহ দেখালো আমার স্ত্রীও। আমি সেই কখন থেকে এই খেজুরের রসের জন্য হাপিত্তেশ করছি। এবার আমি ঝাঁপিয়ে পড়লাম, রস আমায় খেতেই হবে। শীতের সময় বেড়াতে এসে, বিশেষ করে এই অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে দক্ষিণ অংশে এই অঞ্চলগুলোতে এসে একটু রস খাবো না, খেজুরের গুড় নেব না, এ কি হয়? আমরা তাই চলে এসেছি একদম রসের এই ভান্ডারে। একদম গাছ থেকে টাটকা রস পেড়ে আনা হয়েছে, সেটা একটু খাই আমরা। তার সঙ্গে তো আমার পেছনে গুড় তৈরি হচ্ছে, আপনাদের দেখিয়েছি আগে। একদম টাটকা সুন্দর সেই গুড়ের সুবাসে একদম চারিদিকে মমা করছে। এই যে কি ভালো লাগছে। তো যাই হোক, এই রসটা একটু খেয়ে দেখা যাক, খেজুরের রস যেরকম হয়। খেজুরের রস মিষ্টি, সুন্দর, বেশ ভালো। এর স্বাদের ভাগ হবে না। তো আমি একা একাই খাচ্ছি, অন্যরাও খেয়েছে অবশ্য, তারা ভাগ নিয়েছে। তো আমরা একটু খেজুরের রস নিই, এই খেজুরের রসটা খাই, তারপরে একটু গুঁড়ো নেব। নিয়ে এটি আমরা এখান থেকে তো অনেক কিছু যা আমাদের বাকি আছে, দেখা অনেক বাকি পাতিবুনিয়াতে। তো যাই হোক, পাতিবুনিয়া এসে এইটা একটা বিরাট লাভ আমাদের। এই রস খাওয়াটা হলো, যেটা বহুদিন পরে আমি খেলাম। আমি তো প্রায় বোধহয় 30 বছর পরে রস খেলাম, বহু বছর পরে। সেইটা একটা লাভ। আর এই একদম টাটকা সুন্দর গুড় নিয়ে যাচ্ছি, দিদি বানাচ্ছেন। সেই গুড় এবং পাটালি আমরা নিয়ে যাব, এটা একটা লাভ। তাহলে একটু রস খেতে থাকি আমি। ভালোই খেলাম, তবে এই রসটাই ভরে খেলে নাকি আরও বেশি মিষ্টি, আরও ভালো লাগবে বলে জানালেন ওরা সকলে। আমি অবশ্য সেটাই জানি। ছেলেবেলায় আমাদের বাড়িতে খেজুর গাছ ছিল, তার রস খেয়েছি অনেক। তারপরে আর খাওয়াই হয়নি। ঠিক হলো কাল ভোরেও আমরা রস খাবো। নোলেন গুড়ের দাম 100 টাকা থেকে 150 টাকা, আর পাটালির দাম 150 টাকা থেকে 250 টাকার মতো। গুণমানের ভিত্তিতে দামের পার্থক্য হয় এখানে। রস খাওয়া তো হলো, এবার একটু গ্রাম ঘুরে দেখার পালা। ফাঁকা নিরিবিলি গ্রাম্য পথে সকালের এই মিঠে রোদে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। হাঁটতে হাঁটতেই নজরে এলো শালুক ভর্তি পুকুর। সকলেরই নজর তখন ওই দিকে। সত্যি গ্রাম্য পরিবেশে লাল শালুকে ভরা পুকুরটি দেখতে দারুণ লাগছিল আমাদের। আমাদের এত উৎসাহ দেখে আশপাশের মানুষজনই তুলে দিলেন দুটি শালুক ফুল। তাই নিয়ে চলল খানিক ফটো সেশন। সকলেই খুব খুশি।
শালুককে পাশ কাটিয়ে এবার একটু এগোলাম আমরা। সামান্য এগোলেই নদী বাঁধ। চেনাই নদীর বাঁধ এটি, সেদিকেই যাওয়া হলো এবার। নদীবাঁধ ধরে খানিক হাঁটা, ওপাশে ম্যানগ্রোভের জঙ্গল। নেমে গেলাম নিচে সবুজ ম্যানগ্রোভের কাছে। বেশ লাগছিল। সবচেয়ে বড় কথা, এত নিরিবিলি শান্ত চারিধার, মন ভালো হয়ে যাচ্ছিল। শুনলাম আমাদের ক্যাম্পের ওপাশে একটা বড় জঙ্গল আছে, সেখানে নাকি হরিণও আছে। ঠিক হলো দুপুরের খাওয়া দাওয়া সেরে সেখানেই যাব আমরা। আরও ঘন্টা দুয়েক এদিক ওদিক ঘুরে ফিরে এলাম আমাদের ক্যাম্পে, থুড়ি রিসর্টে। সমুদ্র এখনো দূরেই। স্থানীয়রা জানালেন বিকেলে নাকি কাছে আসবে সে। গেলাম পাশে থাকা আরেকটি ক্যাম্পে তাদের ব্যবস্থাপনা দেখতে। সেটিও মন্দ নয়, তবে সবারই রেট প্রায় এক। 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে নন এসি 1200 টাকার মতো। তবে খাওয়া দাওয়ার অকম্পের হলে এই দরটা একটু হেরফের হয়। মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গিয়েছে। একটা সুন্দর জায়গায় আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নানান রকমের পদ, আমাদের টেবিল ভরে গিয়েছে খাবারে। সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ভাত। কি কি আছে তা আপনাদের আগে দেখিয়ে নিই। পাতিবুনিয়ায় এসে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই যে ক্যাম্পের খাওয়া দাওয়াটা একটা বেশ ভূমিকা রাখে, মূল্য রাখে। একদম সামনে সমুদ্র এপাশে, যদিও এখন এই মুহূর্তে দুপুরবেলা আমরা যখন খেতে বসেছি এই সময়টা জোয়ার নয়, একটু পরেই জোয়ার শুরু হবে ওরা বললো। তো কিন্তু সামনে সমুদ্র, বিস্তীর্ণ বালুতট দেখা যাচ্ছে। তার ঠিক পাশেই আমরা এই খেতে বসেছি, এই যে খড়ের ছাউনি দেওয়া একটা সুন্দর জায়গাতে। তো এটা একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা, দারুণ জায়গা। তো এটা একটা মূল্য রাখে। দ্বিতীয় কথা হচ্ছে খাবার একদম সাজিয়ে বসেছি, দেখতেই পাচ্ছেন গোটা টেবিল জুড়ে আমাদের খাবার সুন্দর একদম। এই যে তরকারি মাছ ভাজা থেকে শুরু করে আলু ভাজা কি নেই, এপাশে ডাল, মাছ, প্রায় 3 রকমের মাছ, তার সঙ্গে চাটনি, একটা মিষ্টি, এই সমস্ত দিয়ে একদম জামাই ষষ্ঠীর মতো গুছিয়ে খেতে বসেছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। খাবার খারাপ নয়, খাবারটা বেশ ভালো। আমি অল্প স্বল্প একটু টেস্ট করেছিলাম এখান থেকে একটু নিয়ে সেগুলো কিন্তু খারাপ নয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের পরিবেশটা, খাবারের মানটা নিয়ে কথার থেকে বলা যায়, মানে কথা বলার চাইতে আমার মনে হয় খাবারের পরিবেশটা, মানে এত সুন্দর একটা পরিবেশ। এই পাশের দিকে আপনি যদি তাকান, বিস্তীর্ণ ধুধু মাঠ, চারিদিকে ধান ক্ষেত, মাঠ, সবজির ক্ষেত। আবার আমার যদি ডান দিকের দিকে তাকানো হয় তখন সেদিকে হচ্ছে বিস্তীর্ণ সমুদ্র, বালুতট। তার মাঝখানে এই খড়ের ছাউনির এই জায়গায় বসে খাচ্ছি আমরা। এটা একটা দুপুরের খাওয়াটা, মধ্যাহ্ন ভোজনটা আমাদের খুব সুন্দর একটা হচ্ছে। এটা একটা অভিজ্ঞতা। তাহলে আমরা একটু খেতে থাকি, এরপরে আমরা পাতিবুনিয়া বা পার্শ্ববর্তী অঞ্চলে আরো একটু ঘুরে ঘুরে দেখবো দুপুরের পরে। আগে একটু মধ্যাহ্ন ভোজন সেরে নিই তাহলে, ঠিক আছে? সত্যি পরিবেশের গুণেই আরও যেন খাওয়াটা জমে গেল। সামান্য একটু বিশ্রাম নিয়ে আমরা বেরোবো এবার জঙ্গল দেখতে। জঙ্গলে যাওয়ার জন্য অন্যরা গেল প্রস্তুতি নিতে, আর আমরা বাপ বেটায় গেলাম একটু বালু চরে। সমুদ্র দূরেই আছে এখনো, কিন্তু তার বালু তটে একটু না নামলে চলে বলুন তো? সেই কখন এসেছি আমরা। স্বচ্ছ পরিষ্কার সৈকত এখানে। যেহেতু এখানে এখনও খুব বেশি মানুষজন আসেননি, তাই এখনও বেশ পরিচ্ছন্ন চারিদিক। একদম প্রথম দিকে মৌসুনিতে আমরা এমনটাই পেয়েছিলাম। এখন তো মৌসুনি গেলে মনে হয় গড়িয়াহাটে এসেছি। নির্জন বালুতটে পদচারণা। কলকাতায় যখন ক্রিসমাস নিয়ে মাতামাতি, তখন এখানে শব্দহীন সৌন্দর্য। ভালোই লাগছিল।
এবার যেতে হবে জঙ্গলে। ওপরে নদীবাঁধ বরাবর হাঁটতে হবে বেশ খানিকটা। তবে অনেকটা হাঁটার কথা শুনে দীপু সুনিদ্রা রাজি হলো না। আমরা তিন মূর্তি চলেছি বাঁধের রাস্তা ধরে জঙ্গলের দিকে। এই পথটিও যেতে দারুণ লাগে। একপাশে সাগর বেলা, অন্যদিকে গ্রাম্য সৌন্দর্য। যেতে যেতে নজরে আসে গ্রামীণ মানুষজনের দৈনন্দিন জীবনযাত্রার চালচিত্র। বালুতটে গজিয়ে ওঠা ইতিউতি ম্যানগ্রোভের ছোট্ট সংসার। এদিকে বিকেলের আকাশে তখন মেঘ সূর্যের লুকোচুরি, রঙের খেলা, সব মিলিয়ে মায়াময় বিকেল যেন। প্রায় আধ ঘন্টা হেঁটে আমরা চলে এসেছি জঙ্গলের কাছে। বাঁধের থেকে নিচে নেমে যেতে হবে জঙ্গলে যেতে হলে। উৎসাহী আমরা তিনজন চলেছি সেই দিকেই। ম্যানগ্রোভের পাশাপাশি এক ধরনের কাঁটা গাছও রয়েছে এখানে। সেগুলি ছোঁয়া বাঁচিয়ে চলেছি আমরা। খানিকটা গিয়ে মিলল একটা খাঁড়ি বা খাল, জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে যা সাগরে গিয়ে মিশেছে। চারপাশে পাখির ডাক ছাড়া আর কোনো শব্দই নেই। সবুজ জঙ্গলের মাঝে আমরা তিনটি প্রাণী। কি যে ভালো লাগছে। পাতিবুনিয়ার থেকে পাশেই এই যে অরণ্য রয়েছে, বেশ ঘন অরণ্য, সেখানে কিন্তু আপনাকে একবার আসতেই হবে। আমরা বিকেলবেলা চলে এসেছি সব পরিবারে, একদম এই অরণ্য বা জঙ্গল যাই বলুন সেখানে। আমাদের ক্যাম্পের লোকেরা বা স্থানীয় মানুষজন তারা সকলেই বলছিলেন যে এই অরণ্যে বা এই জঙ্গলে নাকি হরিণ আছে। না, আমরা হরিণ দেখতে পাইনি। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে অত্যন্ত সুন্দর, শান্ত, নিরিবিলি একটা পরিবেশ। অরণ্য যেহেতু সবুজ তো একটা আছেই, কিন্তু খুব নির্জন, খুব সুন্দর। সমুদ্রের পাশে এই যে এরকম একটা সুন্দরবনের ভাব। এই যে দেখুন, প্রচুর সুন্দরবনের চারিদিকে, সুন্দরবনের যেরকম গাছগুলো দেখতে পাই আমরা, সুন্দরী, গরান, গেহুয়া, তারপরে আরও কি সব থাকে, ওই সমস্ত সুন্দরের মানে ম্যানগ্রোভের যে গাছগুলি, সেই ম্যানগ্রোভ অরণ্যে এখানে রয়েছে। এই পাশে এই যে ছোটো ছোটো খাঁড়ি রয়েছে, খাঁড়িগুলো এসে সমুদ্রে মিশেছে। সেই খাঁড়ির ধার দিয়ে খুব সুন্দর এই গাছপালা, এই তার অরণ্যের সংসার। খুব সুন্দর। মানে বিকেলটা যদি আমরা এখানে না আসতাম তাহলে একটু মিসই করতাম মনে হয়। তো আমাদের খুব ভালো লাগছে। আমি আরেকটু এই অরণ্যটা ঘুরে দেখি, ভালো লাগছে, বেশ সুন্দর। একটুখানি যাই ওপাশে, ওপাশ সুন্দর করে ওপাশটা দেখি। আপনারা আমার সঙ্গে থাকুন, একটু অরণ্য দেখতে থাকুন, সবুজ দেখতে থাকুন বিকেলবেলা। খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, আমি কিন্তু আজকে বিকেলটা খুব উপভোগ করলাম এই পাতিবুনিয়ার পাশে এই অরণ্যে এসে। কিরে, তোর কি অবস্থা? ভালো অবস্থা। অনেকগুলো মাটিটা ফুল হয়ে রয়েছে, তাই না? ভালো লাগছে এখানে এসে। এই তো একদম সবাই, আমাদের সকলের খুব ভালো লাগছে। খুব সুন্দর, খুব ভালো। চলুন না আরও একটু জঙ্গল দেখি আমরা। ম্যানগ্রোভের গাছগুলি এখানে কিশোর বলা যায়। খুব বড় নয়, কিন্তু বেড়ে উঠছে তারা। গাছের নিচে থাকা শ্বাসমূলগুলি তাদের জাত চিনিয়ে দেয়। এদিকে পশ্চিম আকাশে উঁকি দিচ্ছে সূর্য, জানান দিচ্ছে যাওয়ার সময় হয়েছে। আমরা আর দেরি করব না। সকলেই বলছিলেন দিনের আলো থাকতে থাকতেই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে। সন্ধ্যের আগেই ক্যাম্পের কাছাকাছি পৌঁছতে হবে। ফেরার পথও ওই একই, বাঁধ ধরেই ফিরে চলেছি আমরা। সাগরের বুকে অস্তগামী সূর্যের প্রতিফলন, সে এক অপূর্ব দৃশ্য। দিনের আলো অনেকটাই কমে এসেছে, তবে সমুদ্র এগিয়ে আসছে একটু একটু করে। দেখলাম দিনের আলো থাকতে থাকতেই একটু সমুদ্রের স্পর্শ পাওয়া দরকার। শেষমেশ আমরাও তাই নেমে পড়লাম জলে। শেষবেলায় সাগর দর্শনের পাশাপাশি একটু সাগরের ছোঁয়াও মিলে গেল।
পাতিবুনিয়াতে আমরা তো সকালবেলা এসে পৌঁছেছিলাম। তো আমাদের একটা সারাদিন কিন্তু মনে খেদ ছিল যে একদম সমুদ্রের সামনাসামনি এসেছি, সমুদ্রের কাছে এসেছি, সমুদ্রের ধারে রয়েছি, কিন্তু সমুদ্রকে ছুঁতে পারছিলাম না, অনেক দূরে ছিল আমাদের থেকে। তো সেই ক্ষেতটা এই মোটামুটি সন্ধেবেলায় পূরণ হয়েছে। আমরা সমুদ্র অনেকটা কাছে আমাদের চলে এসেছে, আমাদের ক্যাম্পের কাছেই চলে এসেছে সায়। তো ভালো লাগছে। আমরা একটু আগে জঙ্গলে গিয়েছিলাম, তো জঙ্গল থেকে ফেরার পথে দেখলাম জোয়ার এসেছে। জোয়ার এসছে, আমার মনে আশা ছিল, সেই আশাটা পূর্ণ হলো। এই এখন একটু জলে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যদিও এই শীতকাল, সেই জন্য সাগর খুব বেশি চঞ্চল নয়, খুব বেশি ঢেউ নেই, কিন্তু খুব মৃদু মন্দ সুন্দর একটা আস্তে করে ঢেউ আসছে। শান্তশিষ্ট সমুদ্র, কিন্তু তবুও সমুদ্রে এই যে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা একটা অন্য অনুভূতি, অনন্য অনুভূতি। ভাল লাগছে। সন্ধেটা আমাদের সুন্দর হলো। একদম শেষ মুহূর্তে এই সমুদ্র কাছাকাছি এসে আমাদের এই জারের যে যাত্রা, যাওয়া এবং খাওয়ার যে এবারের পর্বটা, সেটা বোধহয় সম্পূর্ণ করে দিল। খুব ভাল লাগছে। সমুদ্র আমরা উপভোগ করছি, আপনারাও আমার সঙ্গে সমুদ্র একটু উপভোগ করে নিন সন্ধেবেলার। এরপরে আমরা ক্যাম্পে ফিরে যাব। তো একটুখানি সমুদ্র ততক্ষণে বেশ একটু এই জলক্রীড়া, সমুদ্রের জল, বঙ্গোপসাগরের জল, বাহ 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 বাহ, একটা ছোট্ট ঢেউ, ছোট্ট ঢেউ। অন্ধকার হয়ে আসছে, এদিকে জলও বাড়ছে একটু একটু করে। সেটা দেখতে বেশ মন্দ লাগছিল না, কিন্তু আমরা পাড় থেকে অনেকটা দূরে চলে গিয়েছি। এবার তাই তীরের দিকে ফিরতেই হয়। তীরে এসে দেখলাম দীপু সুনিদ্দা বাঁধের উপরে বাঁশের মাচায় বসে সাগরের শোভা উপভোগ করছে। যোগ দিলাম আমরাও। সকলে মিলে জমে উঠল আমাদের শান্ত আড্ডা সমুদ্রের ধারে। চলল ফটো সেশনও। পাতিবুনিয়া একটা জিনিস দেখলাম বেশ মজার। কাছে পিঠে লোকালয় নেই, তাই দিনের বেলা এই বিচ বেশ নির্জনই থাকে। কিন্তু সন্ধেবেলায় আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ চলে আসেন এখানে, বিশেষ করে মহিলারা। তখন এই এলাকা বেশ প্রাণ পায়। সন্ধেবেলায় একটু মুড়ি, বেগুনি, কফি। সাগর পাড়ে আমাদের ক্যাম্পের বাঁশের ছোট্ট কটেজে বসে মুড়ি সহযোগে আমাদের আড্ডা শুরু। হঠাৎ মনে হলো এবার একটু রাতের বেলায় সমুদ্রের কাছে গেলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। আবার বাপ বেটায় চলে এলাম সাগর পাড়ে। সমুদ্র এখন আরও কাছে, একেবারে আমাদের ক্যাম্পের দোরগোড়ায়। বলা চলে দুয়ারে সমুদ্র। হালকা আলোয় মায়াবী সমুদ্রের সঙ্গে চলল আমাদের খুনসুটেনি। রাতে আর খুব কিছু করবার নেই, আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম। রাতে সাধারণ খাবারই খাবো বলে দিয়েছিলাম আমরা। ভাত, ডাল, তরকারি, ভাজা, চিকেন এবং চাটনি। পরের দিন ভোর ভোর উঠে পড়েছি আমি। সমুদ্র রাতে দূরে গিয়েও আবার সকালে চলে এসেছে অনেকটা কাছে। বেশ লাগছিল কুয়াশা মোড়া সাগর এবং ক্যাম্পগুলিকে দেখতে।
এখনও সেভাবে ঘুম ভাঙেনি পাতিবনিয়ার। এর মাঝেই খেজুরের রস হাজির আমাদের ক্যাম্পে। ব্যাস, আমায় আর পায় কে। রসের গ্লাস হাতে বসে গেলাম বাঁশের মাচায়। সমুদ্র দেখতে দেখতে খেজুরের রসে চুমুক, এক অনাস্বাদিত অনুভূতি। কালকে তো রস খেয়েছিলাম, একটু বেলা করে খেয়েছিলাম। আজকে একদম সকাল সকাল ভোরবেলা উঠে রস পেয়ে গিয়েছি। দারুণ খেজুরের রস, এই দিয়ে আমাদের দিন শুরু হচ্ছে আজকে। খুব সুন্দর, সমুদ্র কাছাকাছি চলে এসছে। একদম এই মাচায় বসে বসে সমুদ্র দেখতে দেখতে রস খাওয়া এক অনন্য অভিজ্ঞতা। খুব ভালো লাগছে। সকালটা কিন্তু শুরু খুব ভালো হয়েছে। আজকে আমরা ফিরে যাব, একটু পরেই ফিরবো আমরা। এখানে প্রাতরাশ সেরে আমরা চটপট রওনা দেবো কলকাতার দিকে। তার আগে সকালটা বেশ জমে গিয়েছে। একটু রস খাই আর পাশাপাশি সমুদ্র দেখি। আপনারাও দেখুন আমার সঙ্গে। আজও প্রাতরাশে ছিল কালকের মতোই লুচি, তরকারি এবং ডিম সিদ্ধ। চটপট খেয়ে নিলাম আমরা। আজ একটু পরেই বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম পাতিবনিয়া থেকে। কলকাতায় ফিরব একই পথ ধরে। এখান থেকে 10 মাইল হয়ে নামখানা, কাকদ্বীপ, হটুগঞ্জ, উস্তি, শিরাকোল, আমতলা হয়ে বারুইপুর। বারুইপুর থেকে বাইপাস ধরে সোজা দমদম। গাড়িতে আসা যাওয়ার ব্যাপারে তো আগেই জানিয়েছি। ট্রেনে এলে নামখানা নেমে 10 মাইল এসে সেখান থেকে টোটোতে পাতিবনিয়া আসা যায়। বাসে এলেও সরাসরি বকখালির বাসে এসে 10 মাইল মোড়ে নেমে যেতে পারেন। তারপরে টোটো ধরে চলে আসতে পারেন সহজেই। পাতিবনিয়ার কাছাকাছি বকখালি এবং মৌসুনী দ্বীপ। হাতে সময় নিয়ে এলে ঘুরে নিতে পারেন সেগুলিও। আমাদের বহুবার যাওয়া বলে আমরা অন্য কোথাও যাইনি। ক্যাম্পগুলিতে প্যাকেজ ঠিক হয় জনপ্রতি। প্রথম দিন সকালের খাওয়া থেকে পরদিন সকালের খাওয়া পর্যন্ত ধরা থাকে ওই প্যাকেজে। 1200 টাকা থেকে 1600 টাকার প্যাকেজ হয় এখানে। একটা বা দুটো দিন নিরিবিলি নির্জন সমুদ্র সৈকতে কাটাতে পাতিবনিয়া কিন্তু দারুণ একটা গন্তব্য। আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে পাতিবনিয়া। আবার আসবো এখানে। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসছি আগামী সপ্তাহে যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।